ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্র মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাজেট কমিয়েছে। আমরা এখানে গত বছর 50,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, আরও 26,000 কোটি টাকা এই বছরে প্রভিশন রাখা হলো, অর্থাৎ আবার বেড়েছে। সুতরাং মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা এক স্টেপ এগিয়ে গেছি। এটা বুঝতে অন্তত 500 বছর লাগবে যে বাংলায় রাজনীতি কিভাবে করতে হয়, যে কারণে 26-এ বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। 2026 বিজেপির টার্গেট ম্যাক্সিমাম 26। কেন্দ্র সরকার সমস্তটা জিএসটি দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে, রাজ্যের হাতে কোনো পয়সা নেই, রাজ্যের যে প্রাপ্য টাকা সেগুলোও দিচ্ছে না। অর্থাৎ আমাদের সংসার চালানোর জন্য যতটা পয়সা আছে, যতটা টাকা আছে, সেইটা আমরা সকলের মধ্যে সমানভাবে ভাগ করে সকলে যাতে ভালো থাকতে পারি সেই দৃষ্টি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট তৈরি করেছেন। তারা শুল্ক নেবে আর আমরা শুল্ক ছেড়ে দেবো। দারুণ, মানে দুর্ধর্ষ নেগোশিয়েটার। এইভাবে একটার পর একটা জিনিস কম্প্রোমাইজ করে তিনি পাশে বসে ছবি তুলে বলে দিলেন আমরা সফল হয়েছি। অভাবনীয়ভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে। সুতরাং সমস্তভাবে আমরা গ্রামীণ যে অর্থনীতি, গ্রামীণ যোগাযোগ, গ্রামের মানুষজন যাতে আরও বেশি ভালো থাকেন সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। বিজেপি কিভাবে সুবিধা পাবে সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4 বার গালি দিলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6 বার গালি দিলে মানুষের ভোট পাওয়া যায় না। মানুষের ভোট পেতে গেলে মানুষের কাছে নিয়ে যেতে হয় যে আমরা ক্ষমতায় এলে কি দেব। বাজেট নিয়ে কি বলবে? সকলে বিরোধিতা করছে, বিজেপি থেকে বামেরা বিরোধিতা করছে, তারা বলছে ভোটমুখী বাজেট, এই বাজেটে কোনো রকম কোনো লাভ হবে না রাজ্যের। না, মানে এই যে কথাগুলো বলছেন বিরোধিতা করার জন্য বিরোধিতা করলে ঠিক আছে, বাজেট হচ্ছে আদ্যপ্রান্ত একটা অর্থনৈতিক বিষয়। অর্থাৎ আগামী একটা বছর আমাদের রাজ্য কীভাবে চলবে তার অর্থনৈতিক যে দিশা সেটা বাজেটে আছে। আমি কয়েকটা উদাহরণ দিই তাহলেই বোঝা যাবে। আমরা শিক্ষা খাতে যা বরাদ্দ করেছি সেটা 12% বেশি। কেন্দ্রীয় সরকার করেছে কত? 3.3%। তাহলে কেন্দ্রের সরকার অর্থাৎ বিজেপি শাসিত সরকার, বিজেপি শিক্ষা খাতে বরাদ্দ মনে করে 3% করলেই হয়, আমরা সেখানে করেছি 12%। অর্থাৎ শিক্ষার গুরুত্ব কতটা দুটো সরকারের মধ্যে তার পার্থক্য। দ্বিতীয় কথা হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্র মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাজেট কমিয়েছে। আমরা এখানে গত বছর 50,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, আরও 26,000 কোটি টাকা এই বছরে প্রভিশন রাখা হলো, অর্থাৎ আবার বেড়েছে। সুতরাং মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা এক স্টেপ এগিয়ে গেছি। রাজস্বের ঘাটতি অর্থাৎ ফিসক্যাল ডেফিসিট, যেটা ফিসক্যাল ডেফিসিটে কেন্দ্র সরকারের যে পার্সেন্টেজ আমরা তার থেকে 0.3% কম আছি। অর্থাৎ বাজেটে রাজস্ব ঘাটতিও আমরা কিন্তু কমাচ্ছি। আমাদের যে বিপুল দেনা নিয়ে আমাদের সরকার যখন শুরু করেছিলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাজস্ব ঘাটতি কেন্দ্র সরকারের থেকে আমরা কমে রাখছি, এইটা তো অভাবনীয় বিষয়। কেন্দ্র সরকার ধার করে মানুষকে ভালো রাখতে পারছে না, আমরা ধার কম করেও মানুষকে ভালো রাখছি, পার্থক্যটা এখানে। সুতরাং কেন্দ্র সরকার দলিতদের পিছনে যে বরাদ্দ সেটা কমিয়েছে, অর্থাৎ এসসি এসটিদের পিছনে বরাদ্দ কমিয়েছে, আমরা কমাইনি। সমস্ত জায়গায় আমরা দেখছি যে আবার ইনফ্রাস্ট্রাকচারেও বিভিন্ন জায়গায় যেটা সম্ভব, গ্রামের প্রান্তিক গ্রাম, আসলে যারা বলছে না তারা মানুষের রাজনীতি করে না। প্রান্তিক গ্রামগুলোতে আগে রাস্তাঘাট ছিল না। আমি গ্রামের ছেলে, গ্রাম থেকে বড় হয়েছি, আমি জানি। আমি অনেকবার বলেছি, আমি যে স্কুলে পড়তাম সেখান থেকে 6 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে বাস ধরতে হতো, বাস স্ট্যান্ড ছিল। আজকে সেই গ্রামগুলোর যাতে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে যায় রাস্তা, তার জন্য পথশ্রী প্রকল্পে অভাবনীয়ভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে। সুতরাং সমস্তভাবে আমরা গ্রামীণ যে অর্থনীতি, গ্রামীণ যোগাযোগ, গ্রামের মানুষজন যাতে আরও বেশি ভালো থাকেন সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের তো একটা বড় অংশই গ্রাম, সমস্তভাবে তাদের যে সামাজিক মানোন্নয়ন সেইটার দিকে আমরা নজর দিয়েছি। তার ফলে সার্বিকভাবে এই বাজেট সাধারণ মানুষের বাজেট, মামাটি মানুষের বাজেট। মোদি আর ট্রাম্পের যে বৈঠক, সেই বৈঠকে কিভাবে দেখছেন? কারণ ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গ, সাংবাদিকদের যে প্রশ্ন করা হয়েছিল তাকে তিনি এড়িয়ে গেলেন, অথচ তিনি বলছেন আবার যে বাংলাদেশের প্রসঙ্গ এলে মোদি সরকার যা করবে আমি তার সাথে সহযোগিতা করব। এইটা না অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। ভক্তরা যেভাবে
মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি জানতাম যে ম্যাক্সিমাম সোকল ভক্তদের মাথায় কিছু থাকে না, কিন্তু তারা যে এই পর্যায়ে নেমেছেন, অদ্ভুতভাবে আমাদের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে আমেরিকার প্রেসিডেন্ট একটার পর একটা জিনিস আদায় করে নিচ্ছেন। আর এরা বিভিন্ন সমাজ মাধ্যমে বলছে আমাদের মোদিজি হচ্ছে হার্ড নেগোশিয়েটার। কি হার্ড নেগোশিয়েটার? তিনি অস্ত্রের ব্যবসা ঠিক করে নিলেন, তিনি যে ওখানে যাতে তাদের থেকে তেল কিনি সেটা ঠিক করে নিলেন, তাদের বিভিন্ন জিনিসপত্রের উপর ট্যারিফ তিনি ফ্রি করিয়ে নিলেন, ভারত সরকার ফ্রি করে দিল। এমন হার্ড নেগোশিয়েটার। আর আমাদের এখানে যে জিনিসগুলো ছিল সেগুলোর উপর আমেরিকা ট্যারিফ অর্থাৎ শুল্ক চাপালো, অর্থাৎ তারা শুল্ক নেবে আর আমরা শুল্ক ছেড়ে দেবো। দারুণ, মানে দুর্ধর্ষ নেগোশিয়েটার। এইভাবে একটার পর একটা জিনিস কম্প্রোমাইজ করে তিনি পাশে বসে ছবি তুলে বলে দিলেন আমরা সফল হয়েছি। আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এরকমভাবে বিদেশের কাছে গিয়ে মাথা নত করতে আমরা কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি। আসলে এই প্রধানমন্ত্রীটা তো আমারও প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। এখানে রাজনৈতিক তরজার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের সম্মান, দেশের শক্তি। আমরা প্রমাণ করে দিলাম যে ভারতবর্ষ কোনো না কোনোভাবে আমেরিকার কাছে গিয়ে মাথা নিচু করে দিল। এইটা হচ্ছে আমাদের খারাপ লাগার জায়গা, দুঃখের জায়গা। একটার পর একটা প্রেসিডেন্ট ট্রাম্প পাশে বসিয়ে রেখে সমস্ত কিছু আদায় করে নিলেন এবং উনি সেগুলো মেনে নিয়ে তারপরে বাড়ি চলে আসছেন। তন্ময়দা, আপের যে পতন, সেই পতনকে আপনি কিভাবে দেখছেন? কারণ রাজ্যে যে বিজেপি রয়েছে, বঙ্গ বিজেপি উচ্ছ্বাসিত, তারা মনে করছে 26-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে আপের যেহেতু পতন হয়েছে দিল্লিতে, মমতা সরকারেরও পতন হবে। না, দিল্লির সঙ্গে পশ্চিমবাংলার কোনো সম্পর্ক নেই, রাজনীতিগতভাবেই সম্পর্ক নেই। আপ ব্যর্থ হয়েছে, তারা কি কাজ করেছেন সেটা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। বিজেপির যে হিন্দুত্বের রাজনীতি, সেটা পাল্টা সেখানে সফট হিন্দুত্ব ভেবেছিলেন যে হয়তো একটু করা যাবে, সেই জায়গায় ব্যর্থ হয়েছেন। সর্বোপরি মোদি সরকার বা কেন্দ্রীয় সরকার তো, দিল্লির সরকার তো আধা সরকার, তাদের হাতে অনেক কিছু নেই। এবং যেভাবে চেপে ধরেছিল কেজরিওয়ালের সরকারকে, কাজই করতে দেওয়া হয়নি। কিন্তু এই যে কাজটা করতে দেওয়া হয়নি সেইটা মানুষের কাছে বোঝাতে ব্যর্থ হয়েছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমরা তথ্য পাচ্ছি, অভিযোগ পাচ্ছি যে 30 লক্ষ 40 লক্ষ ভোটার বাড়িয়ে দেওয়া হচ্ছে শেষ বেলায়, এবং তারা সব বাইরের ভোটার। এইটা বুথ লেভেলে নেমে যে ম্যানেজমেন্ট প্রত্যেকটা মানুষকে ধরা, কারণ আমরা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস জানি কোন বুথে কারা ভোটার। সেখানে একটা লোকও বিজেপি যদি বাইরে থেকে এনে ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা করে তাহলে সেই দিনই সেইখানে ধরে ফেলা হবে। অর্থাৎ আমরা তার মোকাবিলা করার ক্ষমতা রাখি। যেটা বিজেপি ভাবছে সেটা ওখানে করতে পেরেছে, আমাদের এখানে করতে পারবে না। সুতরাং পরিস্থিতিই আলাদা। আর বাংলার যে রাজনৈতিক কৃষ্টি, রাজনৈতিক যে কালচার, রাজনৈতিক সংস্কৃতি বিজেপি তো বোঝেই না, বাংলাকেই বোঝে না। বাংলায় নবজাগরণের বাংলা, বাংলা প্রগতিশীলতার বাংলা। তারা তো প্রগতিশীলতার বিরুদ্ধে রাজনীতি করে, ঠিক উল্টো দিকে রাজনীতি করে, দেশকে পিছিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আমাদের এখান থেকে প্রথম নারী শিক্ষার জন্ম হয়েছে, আমাদের এখান থেকে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে, বিধবা বিবাহ চালু করা হয়েছে, সতীদাহ প্রথা রদ করা হয়েছে। অর্থাৎ আমরা বাকিদের থেকে এগিয়ে আছি। বিজেপি এটা বুঝতে অন্তত 500 বছর লাগবে যে বাংলায় রাজনীতি কিভাবে করতে হয়। যে কারণে 26-এ বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। 2026 বিজেপির টার্গেট ম্যাক্সিমাম 26। কিন্তু দাদা, বিজেপি যেটা কথা বলছেন, তথাগত রায় তিনি আমাদের ক্যামেরার সামনে বলেছেন যে টাকা বরাদ্দ করা হয়েছে গঙ্গাসাগরের সেতু বলা হোক কিংবা পাড় বাঁধনের জন্য, সেক্ষেত্রে ওই সামান্য অর্থ দিয়ে কোনো রকম একটি নদীর পাড় বাঁধানো যাবে না। সেক্ষেত্রে হাস্যকর একটা বাজেট, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট তৈরি করে। হ্যাঁ, ঠিক বলেছেন। তথাগতবাবু তো সারাক্ষণ সমাজ মাধ্যমে বিভাজনের রাজনীতি করে বেড়ান, অত্যন্ত হেড স্পিচমূলক কথাবার্তা বলে বেড়ান। আমার বক্তব্য হচ্ছে আমার হাতে 10 টাকা আছে, আমি সেই 10 টাকা খরচ করার চেষ্টা করছি মানুষের স্বার্থে। এটা হচ্ছে আমাদের রাজনীতি। আর একজন হচ্ছে তার হাতে 100 টাকা আছে, সে মানুষের জন্য 1 টাকাও খরচা করে না। তাহলে কোন রাজনীতিটা
প্রো পিপুল রাজনীতি অর্থাৎ মানুষের রাজনীতি, সেটা মানুষ ডিসিশন নেবে। কারণ আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে মানুষের পাশে থাকছি। আমরা বলছি যে আমরা যদি একবেলা খেতে পাই তাহলে ভাগ করে খাবো, আর আরেকজন বলছে যে আমি বিরিয়ানি খাবো, বাকিদেরকে খেতে দেবো না। রাজনীতি পার্থক্যটা হচ্ছে এখানেই। সেই জন্য ওনারা ওই বিরিয়ানির রাজনীতি করেন, আর আমরা একসঙ্গে বসে মাছ ভাতের রাজনীতি করি। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হলো না, তা নিয়ে মহিলারা একটু ক্ষুব্ধ রয়েছেন। কোথাও কি ভোটের আগে আবারও আচমকাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দেওয়া হবে? না না, এইগুলো এখনই বলার সময় আসেনি, ভোটের আগে পরে বলে নয়। এটার একটা নির্দিষ্ট অর্থনৈতিক রোড ম্যাপ আছে, ইকোনমিক রোড ম্যাপ আছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে মহিলাদের হাতে বেশি পয়সা দিলে তাদের সামাজিকভাবে একটা ক্ষমতায়ন হচ্ছে। সেই ক্ষমতায়নের জন্যে প্রয়োজন হলে বাড়ানো হবে। কিন্তু যদি মনে করি যে এখন যতটা দেওয়া হয়েছে সেইটা দিয়ে আরও কিছুদিন টানতে হবে, এবং এটাও তো মানতে হবে যে কেন্দ্র সরকার সমস্তটা জিএসটি দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে, রাজ্যের হাতে কোনো পয়সা নেই, রাজ্যের যে প্রাপ্য টাকা সেগুলোও দিচ্ছে না। অর্থাৎ আমাদের সংসার চালানোর জন্য যতটা পয়সা আছে, যতটা টাকা আছে, সেইটা আমরা সকলের মধ্যে সমানভাবে ভাগ করে সকলে যাতে ভালো থাকতে পারি সেই দৃষ্টি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট তৈরি করেছেন। সেই কথা চিন্তা করেই দেখা হচ্ছে। যদি আমাদের সাধ্য বাড়ে, আমাদের সাধ্য প্রচুর, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য অনেক কিছু করতে চান। এখন দেখার বিষয় কতটা কেন্দ্রীয় সরকার আমাদেরকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নিয়ম অনুযায়ী দয়া দান ভিক্ষা নয়, আমাদের হকের টাকা, আমাদের অধিকারের টাকা, আমরা যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি সেই মাটি থেকে তুলে নিয়ে যাওয়া টাকা, সেটা তাদের জমিদারির টাকা নয়, সেই টাকা আমাদেরকে ফেরত দিতে হবে। সেই টাকা ফেরত দিলে নিশ্চিতভাবে আমরা মানুষের জন্য আরও বেশি বেশি করে ভাববো। একদম অন্তিম প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হলো বাজেট পেশের আগে শুভেন্দু অধিকারী তিনি মুরলীধরে একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেখানে বলেছিলেন গতকাল বাজেট পেশ হবে এবং সেখানে 3% দিয়ে দেওয়া হবে, কিন্তু আমি যেহেতু বলে দিচ্ছি সাংবাদিকদের, সেক্ষেত্রে 1% বাড়িয়ে সেটা 4% করা হতে পারে। এত মিল কি করে? না, উনি তো ভবিষ্যৎ দ্রষ্টা। উনি 3 মাস পর পর নতুন নতুন করে একটা করে বক্তব্য দেন। মানে উনি জ্যোতিষী, ভবিষ্যৎ দ্রষ্টা কি আমি জানি না। উনি বলেন অমুক দিনে সরকার পড়ে যাবে, এই ডিসেম্বরের মধ্যে সরকার পড়ে যাবে, তারপরে জানুয়ারির মধ্যে এই দলটা উঠে যাবে, ফেব্রুয়ারির মধ্যে 20 জন এমএলএ আমাদের সঙ্গে যোগ করবে। হয় সব উল্টো। এখন এটা ভালো, ওনার ক্রমাগত গত 1 বছর ধরে এই জ্যোতিষী বিদ্যায় উনি যে চর্চা করেছিলেন সেখানে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত একটা লেগে গেছে। যাক, ওনাকে মানে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে ওনার কথাটা এবার লেগে গেছে। আসলে ঝড়ে কাক মরে, ফকিরের কেরামতি বাড়ে, এই হচ্ছে বিষয়। বামেরা কটাক্ষ করে বলছে যে এখানেই একেবারে স্পষ্ট বিজেমূলের মধ্যে একটা সেটিং রয়েছে। বামেদেরকে আমি বলবো যে বাংলার মাটি তো প্রগতিশীলতার মাটি। আপনারা সত্যি যদি বাম রাজনীতি আদর্শগতভাবে করেন, তাহলে বিজেপির ন্যারেটিভে পা না দিয়ে সারাক্ষণ বিজেপি কিভাবে সুবিধা পাবে সেটা না করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে 4 বার গালি দিলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6 বার গালি দিলে মানুষের ভোট পাওয়া যায় না। মানুষের ভোট পেতে গেলে মানুষের কাছে নিয়ে যেতে হয় যে আমরা ক্ষমতায় এলে কি দেব। অর্থাৎ পজিটিভ পলিটিক্স করতে হয়, নেগেটিভ পলিটিক্স দিয়ে ভোট জেতা যায় না। তারা একটার পর একটা ভোটে ক্রমাগত শূন্যের দিকে এগিয়ে যাওয়ার পরেও যদি এটা বুঝতে না পারেন, তাহলে তাদের সম্পর্কে বলার কিছু নেই। আমি তো চাই যে বিজেপির যে বিরোধী স্পেস, সেই স্পেসটা অন্তত আগে তারা দখল করুন। তার জায়গায় তারা যেটা করছেন তাতে আসলে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে, বিজেপি আরও 2টো সিট বেশি পাচ্ছে। তার দায়িত্ব বামেদেরকেই নিতে হবে, কারণ তারা রাজনৈতিকগতভাবে নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার চেষ্টা করছেন। হবে না, আমরা 100-তে আছি। বাকি প্রশ্ন হচ্ছে কে 20 পাবে, 30 পাবে, 40 পাবে, তাই নিয়ে লড়াই হচ্ছে। তার মধ্যে একজন শূন্যতে আছে, তো আগে তো সে 0 থেকে 40, 20, 30 এইসবে পাওয়ার জন্যে লড়াই করুক। সেটা না করে সে 0তেই থাকবো, কিন্তু এমন কিছু করার চেষ্টা করি যাতে কিনা ওই 40-এ আছে বিজেপি, তাকে আমরা 45 করে দিতে পারি। এটা তো সার্বিকভাবে বাংলার রাজনীতির জন্য ক্ষতি হচ্ছে, বাংলার মানুষের জন্য ক্ষতি হচ্ছে। ওনারা বাংলার মানুষের কথা চিন্তা করে রাজনৈতিক পদ্ধতিগতভাবে রাজনৈতিক তাদের যে স্ট্র্যাটেজি সেটা পরিবর্তন করবেন, সেই আশা রাখি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।